পেয়েছি। এই ঘটনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমি আশা করব এই ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সাজ্জাদ হোসেন ভাইয়ের পাঠানো ঘটনায়। ঘটনাটির সময়কাল 2017 সালের দিকে। ঘটনাটি ঘটেছিল এই সাজ্জাদ হোসেন ভাইয়েরই একজন প্রতিবেশী, তার নাম সুবর্ণ দাস। সুবর্ণ দাসের মূল বাড়ি 24 পরগনার একটি জায়গায়। আর এই সুবর্ণ দাস উনি 2017 সালের দিকে দুর্গাপূজার ছুটিতে ওনার মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। ওনার মামার বাড়ি বাঁকুড়া জেলার একটি গ্রামে। ওনার মামারা ওই এলাকার সম্ভ্রান্ত একটি হিন্দু পরিবার। সঙ্গত কারণে ওনার মামা বাড়ির পরিচয় যে কোথায় একদম স্পেসিফিকভাবে এটা উনি বলেননি, গোপন রেখেছেন। ঘটনাটি মূলত প্রত্যক্ষ করেছিলেন এই সুবর্ণ দাস এবং তার মামাতো ভাই। যেহেতু টানা পুজো নিয়ে মানে টানা কয়েকদিন সবাই খুব বাড়ির লোকজন ব্যস্ত ছিল, সবাই খুব ক্লান্তও ছিল। তো এই সুবর্ণ দাস এবং ওনার মামাতো ভাই এই সুযোগ একটা প্ল্যান আনেন যে রাতের বেলা ওনার মামাতো ভাইয়ের যে বাইকটা রয়েছে ওই বাইকটা নিয়ে রাইডে বের হবেন। এখন রাতের বেলা বের হলে তো বাড়ির লোকজন মানা করবে, রাগারাগি করবে। এই জন্য চিন্তা করেছিলেন বাড়ির লোকজন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে কবে। চিন্তা করেছিলেন যে আজকে তো খুব সবার উপর প্রেশার গিয়েছে, তাড়াতাড়ি সকালে শুয়ে পড়বে। আর এই সুযোগে রাতের বেলা তারা বাইক নিয়ে বের হবে। তো যেই চিন্তা সেই অনুযায়ী তারা কাজ করেছে। রাত 1:30টার দিকে তারা যখন নিশ্চিত হয় বাড়ির সকলে ঘুমিয়ে গেছে, তখন টুকটুক করে বাইকটা নিয়ে তারা বাইরে বের হয়। কিন্তু বাইকের স্টার্ট দেয়নি। স্টার্ট দিলে তো বাড়ির লোকজন টের পেয়ে যাবে। এই জন্য বাসা থেকে বাইকটা বের করে অনেক দূর পর্যন্ত তারা বাইকটা ঠেলে নিয়ে গেছে, যাতে করে বাইক স্টার্ট দিলে এই শব্দটা বাড়ির লোকজন টের না পায়। তারা যখন নিশ্চিত হয়েছে যে এখন স্টার্ট দিলে বাড়ির লোকজন টের পাবে না, তখন তারা স্টার্ট দিয়ে মূল রাস্তায় উঠে যায়। মূল রাস্তায় উঠে বাইক চালাতে থাকে। বাইক চালাচ্ছিলেন এই সুবর্ণ দাসের মামাতো ভাই। উনি যেহেতু লোকাল মানুষ ছিলেন, রাতের বেলা রাস্তাঘাট সেই ভালো চেনে আর কি। সুবর্ণ দাস তো রাতের বেলা এখানকার রাস্তাঘাটের সাথে অতটা পরিচিত নন। মাঝে মাঝে বেড়াতে এসেছেন, কিন্তু বাইক চালানোর মতো, বিশেষ করে রাতের বেলা এতটা এক্সপার্ট উনি মানে এই রাস্তায় চালানোর মতো ড্রাইভার উনি না। এই কারণে উনি পেছনে বসেছিলেন, ওনার মামাতো ভাই চালাচ্ছিলেন। ফাঁকা রাস্তায় বাইক চলছে, চারদিকে নিস্তব্ধতা বিরাজমান। দুজন খুব ভালো এনজয় করছিলেন এই বাইক রাইডিংটা। বেশ খানিকটা পথ যাওয়ার পর হঠাৎ করে তারা দুজন দেখেন রাস্তার সামনে একটা লোক মানে ক্রস করছে। বাইকটা যেহেতু বেশ গতিতে ছিল, এই হঠাৎ করে এত রাতের লোক পার হওয়াটা গ্রামে কিন্তু স্বাভাবিক না। মানে গ্রামের লোকজন এত রাতে সাধারণত রাস্তায় হাঁটাহাঁটি করে না। তো হঠাৎ করে যেহেতু সামনের দিকে চলে গেছে, মানে বাইকে ধাক্কা লাগেনি তার সাথে। তো এতে করে কি হয়, ওনার যে মামাতো ভাই, সুবর্ণ দাসের মামাতো ভাই, সে বাইকটা থামিয়ে দেয়। একটু বিরক্ত হয় যে এত রাতের বেলা হঠাৎ করে রাস্তার উপর চলে এসেছে। বাইকের আলো তো দূর থেকে দেখা যাচ্ছে, তারপরেও কেন হঠাৎ করে রাস্তা ক্রস করা শুরু করলো বাইকটা দেখেও। এবং এই কারণেই মূলত সে বাইকটা দাঁড় করায়। বাইকটা দাঁড় করানোর পরে তারা শুনতে পায় ওই লোকটা হেরে গলায় গান গেতে গেতে রাস্তা দিয়ে নেমে যাচ্ছে। তখন এই সুবর্ণ দাসের মামাতো ভাই সে বলে ওঠে, এই বেটা কে তুই, এত রাত্রে কই যাস? দেখিস না যে বাইক নিয়ে যাচ্ছিলাম, রাস্তার সামনে চলে আসলি? ওই লোকটা কি করে, থেমে যায়। থেমে ওই যে রাস্তা থেকে একটু নেমে যাচ্ছিল সেখান থেকে উঠে আসে। তারা দেখে লোকটা একদম স্বাভাবিক, কিন্তু তার চেহারা দেখে ওই সুবর্ণ দাসের মামাতো ভাই চিনতে পারলো না যে সে আসলে গ্রামের কিনা। মনে হলো সে গ্রামের না, কারণ তাকে ইতোপূর্বে এখানে সে দেখেনি। আবার হতেও পারে অনেক বাইরে থেকে লোকজন আসতেই পারে, গ্রামের সবাইকে যে সে চেনে তাও তো না। ওই লোকটি বলে ওঠে, যা ছেড়ে দিলাম তোদের, এক মুহূর্ত এখানে দাঁড়াবি না, এক্ষুনি চলে যাবি। এই লোকের এই কথা শুনে তারা দুজনই অবাক হয় যে দোষ করলো সে, এইভাবে হুট করে রাস্তার উপর সামনে চলে এসেছে। দুর্ঘটনা ঘটতে পারতো, শুধু যে ওই লোকটা দুর্ঘটনা ঘটতে পারতো তা না, বাইকে আরোহী দুজনের সাথেও দুর্ঘটনা ঘটতে পারতো। তার সাথে ধাক্কা লাগলে নিশ্চয়ই বাইকে দুজন আরোহী তারাও বসে থাকতে পারতো না, তারাও বাইক থেকে ছিটকে পড়ে যেত।
তো তার এই আচরণে তারা দুজনই মানে চমকে ওঠে এবং তার যেই গম্ভীর শব্দ, যে গম্ভীর আওয়াজ, এই আওয়াজে তারা দুজনই ভয় পেয়ে যায়। তারা আর কোনো কথা বাড়ায় না, বাইক নিয়ে সামনের দিকে চলতে থাকে। তখন সুবর্ণ দাসের মামাতো ভাই সুবর্ণ দাসকে বলতে থাকে, দেখলা ভাই লোকটার মানে কেমন ভাব, তাকে বললাম সে উল্টা ঝাড়ি দিল। তখন আবার সুবর্ণ দাস বলে যে তুমিও তো এবার তাকে ঝাড়ি মেরে বলছো, তো যাই হোক সেই হয়তো বা মানে এই কারণে মাইন্ডও করতে পারে। তখন দুজন বলে যে নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে। কথা বলতে বলতে সুবর্ণ দাস কি করে পেছন দিকে আবার একটু ঘুরে তাকায় যে লোকটা কই গেল, যেহেতু তার নিয়ে কথা হচ্ছিল। তারা যেখানে ওই লোকটার মানে সাক্ষাৎ পেয়েছিল ওখান থেকে রাস্তার থেকে কিছুটা পথ এগিয়ে গেলে ভেতরে মাঠের মধ্যে একটা কবরস্থান রয়েছে। কবরস্থানের চতুর্দিকে লাইটও রয়েছে। ওই সুবর্ণ দাস তখন খেয়াল করে ওই লোকটি ওই কবরস্থানের দেয়ালের দিকে যাচ্ছে, মানে কবরস্থানের মূল গেটের দিকে না গিয়ে দেয়ালের দিকে যাচ্ছে। সুবর্ণ দাস বলে যে ভাই দেখো ওই লোকটা এত রাত্রে কবরস্থানের দিকে যায় কেন? তখন তার মামাতো ভাই বাইকটা থামায়, থামিয়ে বলে বলো কি, এত রাত্রে কবরস্থানের দিকে যাবে কেন এই লোকটা? চলো তো দেখি ঘটনা কি। তখন সুবর্ণ দাস বলে যে বাইকের স্টার্ট বন্ধ করো, হেডলাইট বন্ধ করো, তাহলে তো ওই লোকটা বুঝে যাবে যে আমরা ফলো করছি। চুপ করে আমরা ফলো করি তাকে। যে চিন্তা সেই কাজ। ওনারা কি করে বাইকটা একটু ঠেলে আর একটু সামনের দিকে নিয়ে আসে, কারণ তারা খুব বেশি দূর আগায়নি আর কি, সর্বোচ্চ কোয়ার্টার কিলোমিটার এগিয়েছে বা আধা কিলোমিটারও আগায়নি, কোয়ার্টার কিলোমিটার থেকে কিছুটা বেশি। বাইকটা তারা আস্তে আস্তে ঠেলে আগাতে থাকে এবং তারা দূর থেকে ফলো করছিল ওই লোকটাকে। তারা ওই ফলো করতে করতে হঠাৎ করে দেখতে পায় লোকটি দেয়ালের কাছে গেল এবং মনে হলো ফড়িংয়ের মতো, ঘাস ফড়িং যেভাবে এক লাফে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ওই লোকটি মনে হলো এক লাফ দিল, ওই উঁচু দেয়াল টপকিয়ে কবরস্থানের ভিতরে চলে গেল। এই দৃশ্য দেখে তারা দুজনই বেশ অবাক হয় যে একটা মানুষ কিভাবে এত উঁচুতে লাফ দিয়ে মানে দেয়াল টপকাতে পারে। তখন ওই সুবর্ণ দাস এবং তার যে মামাতো ভাই দুজনই নিশ্চিত হয় এই লোকটা নিশ্চয়ই খুব এক্সপার্ট একজন চোর, কবরস্থানে ঢুকে লাশের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে আর মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে বিক্রি করে। চিন্তা করলো যে যাই এই চোরটা ধরি, এই চোরটা যদি ধরতে পারি গ্রামে তাদের সম্মানটা বেশ বেড়ে যাবে, কারণ লাশ চোর ধরতে পেরেছে। এটা তো আর চারটিখানি কথা না, কারণ এরা তো খুব গোপনে কাজ করে। তারা কি করে ওই বাইকটা রাস্তার পাশে রেখে বাইক লক করে দিয়ে আস্তে আস্তে কবরস্থানের দিকে যেতে থাকে। কবরস্থানে কিন্তু চতুর্দিকে লাইট বলতে মানে 3-4টা লাইট ছিল আর কি, গ্রামের এরিয়া তো মানে ওইভাবে ল্যাম্প পোস্ট না, বাঁশের আগায় লাইট দিয়ে রাখা আর কি, এরকম পুরো কবরস্থানের চারদিকে 3-4টা বাঁশ গেড়ে সেখানে লাইটিং সিস্টেম করা আর কি। তবে দেয়াল রয়েছে, উঁচু দেয়াল রয়েছে সেখানে। তারা কি করে ওই কবরস্থানের ভেতরে তো ঢোকে নাই, যদিও গেট মানে লক করা ছিল বলতে তালা মারা না, ঢোকা যাবে, কিন্তু তারা চিন্তা করলো গেট যদি ঢুকি তাহলে তো লোকটা টের পেয়ে যাবে। আমরা কি করব, ওই দেয়ালের উপর দিয়ে নজর রাখবো সে আসলে কি করে। তারা আস্তে আস্তে মানে পা টিপে টিপে ওই দেয়ালের কাছে যায়, গিয়ে দুজনই উঁচু হয়ে দেখার চেষ্টা করে। তারা দেখে ওই লোকটি পেছন দিকে ঘুরে, মানে তারা যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে ওই লোকটার পেছন মানে পিঠটা দেখতে পাচ্ছে, যে ওই লোকটি একটি কবরের উপরে বসে কি যেন করছে। তারা আসতে আসতে তো মূলত সে বেশ কিছু কাজ করে ফেলেছে, মধ্যবর্তী সময় 8-10 মিনিট তো লেগে গিয়েছে ওই দেয়াল পর্যন্ত আসতে আসতে। তখন ওরা দুজন বলে যে ওই লোকটা যে কী করছে এটা তো পেছন থেকে বোঝা যাচ্ছে না, চলো আমরা দেয়ালের অপোজিট পাশে যাই, মানে আমরা যেখানে আছি তার অপোজিট পাশে। তো অপোজিট পাশে যাওয়াটা একটু টাফ ছিল, কারণ ওই দেয়ালের চতুর্দিকে রাস্তাটা মানে মাটির ইয়েটা একটু ভালো ছিল না, একটু ঢালু ছিল। তারপরেও তারা খুব পা টিপে টিপে আস্তে 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 ওই অপোজিট পাশটাতে যায়, গিয়ে তারা একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করে। তারা খুব মানে সতর্ক ছিল কোনো মানে শুকনো পাতা পায়ের নিচে পড়ে যেন মর্মর শব্দ না হয়, কারণ এরকম শব্দ হলেই তো টের পেয়ে যাবে।
তারা যথেষ্ট সতর্ক ছিল। তারপরও কিছু শব্দ হয়েছে, তারা ভয়ে ছিল ওই লোকটা টের পেয়ে গিয়েছে কি না। তো যাই হোক, তারা বুঝতে পারে না ওই লোকটা টের পায়নি। তারা ওই দেয়ালের উপর থেকে মাথাটা উঁচা করে দেখে যে লোকটা কী করছে। তারা যে দৃশ্যটা দেখতে পায়, এই দৃশ্য দেখে তারা আর সহ্য করতে পারেনি। তারা দেখে যে ওই লোকটি কবরের ভেতর থেকে একটি লাশ বের করে ওই লাশটি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। যখনই এটা দেখেছে, ওই সুবর্ণ দাস এবং তার মামাতো ভাই দুজনই মানে প্রচণ্ড শব্দ করে মানে বমি করে দেয়, মানে ওয়াক করে বমি করে দিয়েছে। আর এই বমির মানে যে করেছে, এই যে ওয়াক শব্দ করেছে, এইটা আবার সে শুনে ফেলেছে এবং শোনার সাথে সাথে তাদের দিকে তখন তাকিয়েছে। তাকানোর পর সে লাশ খাওয়া বাদ দিয়ে তাদের দিকে এগিয়ে আসা শুরু করেছে। তারা যখন টের পেয়েছে যে সে এগিয়ে আসে, দুজনই ঝেড়ে দৌড় দিয়ে বাইকের কাছে চলে যায়। বাইক স্টার্ট দিয়ে তারা বাড়ির দিকে আসতে থাকে। বাড়ির দিকে আসছে, পেছন দিকে একবার সুবর্ণ দাস তাকায় এবং সে দেখতে পায় ওই যে লোকটি, তার উচ্চতা এখন প্রায় 20 ফুট হয়ে গেছে এবং সেই লোকটি দৌড়ে দৌড়ে তাদের দিকে আসছে। মনে হচ্ছে এখনই মানে তাদেরকে ধরে ফেলবে। তাদের বাইকের স্পিড ওই সময় ওই গ্রামের রাস্তায় 70 উঠিয়ে দেয়, কারণ এর উপরে স্পিড উঠানো যাবে না, যেহেতু আঁকাবাঁকা রাস্তা। কিন্তু তাদের কাছে মনে হচ্ছিল গাড়ি মনে হয় মানে 15 বা সর্বোচ্চ 20 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছে। মনে হচ্ছে এর উপরে গাড়ি চলছেই না। আর পেছন থেকে ওই লোকটি যে এগিয়ে আসছে, রাগে গজরানোর আওয়াজ শুনতে পাচ্ছে। এদিকে তারা কিন্তু মানে বাইক চালিয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যে এখনই ওই লোকটা ধরে ফেলবে তাদেরকে। যখনই তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে, তখনই পেছন থেকে বলে ওঠে, তোদেরকে আজকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলতাম রে, যদি ধরতে পারতাম কবরস্থানের এরিয়ার মধ্যে, বেঁচে গেলি। এরপরে তাদের আর কিছু মনে নেই। তখন তাদের জ্ঞান ফেরার পরে দেখা যায় যে তারা তাদের বাড়িতে আছে এবং তারা জানতে পারে গত 4 দিন ধরে তারা সেন্সলেস অবস্থায় এভাবে পড়েছিল। 4 দিন পরে তাদের জ্ঞান ফিরেছে। ডাক্তাররা এসেছে, বলেছে কোনো সমস্যা নেই, জ্ঞান ফিরে আসবে, ওষুধ দিয়ে গিয়েছে। 4 দিন পরে তাদের জ্ঞান ফিরে এসেছে। তো যখন তাদের জ্ঞান ফিরেছে, তখন তারা এই ঘটনাটি সকলকে খুলে বলে তারা এই দৃশ্যটি দেখেছে। এরপরে তাদের বর্ণনা অনুযায়ী কবরস্থানে ওই কবরের কাছে গিয়ে দেখে না, কবরটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই, কবরটা আগে যেভাবে ছিল ঠিক তেমনই, কেউ যে ভেতর থেকে কিছু বের করেছে এমন প্রমাণটা পাওয়া যাচ্ছে না। প্রিয় লিসেনার্স, কবরস্থানে লাশ খাওয়া এক ধরনের জিন কিন্তু থাকে। আমরা কিন্তু ইতোপূর্বে এরকম ঘটনা বলেছি। অনেক সময় দেখা যায় অপমৃত্যু যাদের হয়, সেই ক্ষেত্রগুলোতে এই লাশগুলো খাওয়ার জন্য অনেক দুষ্টু জিন ওত পেতে থাকে সুযোগের অপেক্ষায়। কখনো কখনো তাদের সুযোগ চলে আসে এবং সেই সুযোগে তারা এই লাশগুলো খেতে পারে। বিভিন্ন ঘটনার কারণে তারা সেই সুযোগ পেয়ে যায়, আমরা সেই ব্যাখ্যাতে যাব না। তবে ওনাদের দুজনের সাথে, মানে সুবর্ণ দাস এবং তার মামাতো ভাইয়ের সাথে এর থেকেও যে ভয়ানক বিপদ হয়নি এবং এর পরবর্তীতেও তারা যে ওই পিশাচ দ্বারা আক্রান্ত হয়নি, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেক সময় দেখা যায় যে এই ঘটনার পর ওই পিশাচটা তাদের পিছু নেয় এবং লেগে থাকে, অনেক কষ্ট করে ওই পিশাচকে তাড়াতে হয় বা কখনো কখনো জীবন নাশ হয়ে যায়। তো যেহেতু এর পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটেনি, তো ঘটনাটি মূলত এখানেই শেষ। আশা করছি এই ঘটনাটি প্রিয় লিসেনার্স আপনাদের সকলের ভালো লেগেছে।